কিছু আলোচনা করছিলাম, আমরা জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো টাচ করে যাইতেছি। ফিবুলা, এই টিবিয়া আর ফিবুলা যখন হাত দিয়ে ধরবা, ফিমার ধরার জন্য যেমন শিখেছিলাম যে এরকম আঙুলের উপর রেখে টেবিলের উপর রেখে, টিবিয়া ফিবুলা এরকম কিছু করার দরকার নেই, একদম স্ট্রেট, যেটা যে পাশের বোন সে পাশে একদম সোজা করে ধরলেই হবে। ডান পাশের বোন হলে রাইট হ্যান্ডে, আর লেফট সাইডে হলে তো লেফট হ্যান্ডে এভাবে ধরতে হবে। তাহলে এই টিবিয়ার আপার এন্ড লোয়ার এন্ড এই দুইটা চেনা খুবই সহজ। আপার এন্ডটা একটু এক্সপ্যান্ডেড এবং একটু পয়েন্টি থাকে, আর লোয়ার এন্ডটা এখানে একটা ট্রায়াঙ্গুলার আর্টিকুলার ফ্যাসেট থাকে অ্যান্টেরিয়রলি, এন্ড ম্যালিউলার ফোসা থাকে। এই দুটো পয়েন্ট মাস্ট বলতেই হবে, এবং এইগুলো হলো অ্যানাটমিক্যাল পজিশন। ফিবুলার যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আছে সেগুলো একটু করি। ল্যাটারাল ম্যালিউলাস, এই পয়েন্ট একটু লাগবে। মাঝখানে সারফেস বর্ডার, এটা যেসব মাসেল পড়তে বলছি তার সাথে রিলেটেড হলে লাগবে, এছাড়া দরকার নাই। এই লোয়ার এন্ড অফ দা ফিবুলা এখানে কি ফর্ম করে? ল্যাটারাল ম্যালিউলাস। এবং এখানে একটা পয়েন্ট আছে যে টিপ অফ দা ল্যাটারাল ম্যালিউলাস ইজ 0.5 সেন্টিমিটার লোয়ার দেন দা মিডিয়াল ম্যালিউলাস। দুইটা এক লেভেলে থাকে না। মিডিয়াল ম্যালিউলাস তো ফর্ম করে কি? টিবিয়া। ইট হ্যাজ, এবং এটার চারটা সারফেস আছে, এবং মিডিয়াল সারফেসে একটা ট্রায়াঙ্গুলার আর্টিকুলার ফেসেট আছে যেখানে টেলাস আর্টিকুলেট হয়, এবং ল্যাটারালি তো, আর ল্যাটারাল সারফেস হলো সাবকিউটিনিয়াস, ল্যাটারাল পার্টটা হলো সাবকিউটিনিয়াস। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা যেন মনে থাকে। আর পোস্টিরিয়র সারফেসে একটা গ্রুভ আছে, আর অ্যান্টেরিয়র সারফেসে রাফ এন্ড রাউন্ডেড। ওটা ইম্পর্টেন্ট না, এই যে তিনটা পয়েন্ট, সেখানে তিনটা ইম্পর্টেন্ট ফিচার আছে। কেন ইম্পর্টেন্ট আসতেছি। আর হলো আপার এন্ড অফ দ্য টিবিয়া, আপার এন্ড অফ দ্য টিবিআই একটা যে অ্যাপেক্স বলা হয়, এটার যে অ্যাপেক্স আর স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস, এটা একটু চিনে রাখতে হবে। আর আছে নেক, এই দুটো চিনে রাখতে হবে। নেকের রিলেশন জিজ্ঞেস করবে, হোয়াট আর দা রিলেশন অফ দা নেক অফ দা ফিবুলা, একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো অ্যাপেক্স, অ্যাপেক্সে কি ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে। সারফেস বর্ডার নিয়ে খুব একটা কিছু দরকার নাই। অ্যাটাচমেন্ট তাহলে অ্যাটাচমেন্ট, শ্যাফটের কিছু অ্যাটাচমেন্ট আছে যেখানে যে মাসেল গুলো লাগবে শুধু সেগুলো জানলেই হবে। যেমন এখানে তোমাদের পেরোনিয়াস লঙ্গাস এটা পড়তে বলছিলাম, তাহলে এই মাসেলটার অরিজিনটার জন্য কোন শ্যাফটের কোন পাশ থেকে এটা লাগবে, বাকিগুলো ইম্পর্টেন্ট না। সোলিয়াস, এটা তো লাগবে। সোলিয়াস নিয়ে তোমাদের বলছি যে গ্যাস্ট্রোকনিমিয়াস সোলিয়াস দুইটার অরিজিন ইনসারশন আছে। টিবিয়ালিস পোস্টেরিয়র লাগবে, যেটা আছে সেটা হলো ইম্পর্টেন্ট বাইসেপস ফিমোরিস। এটার কি আছে? ইনসারশন anterolateral slope of the apex, anterolateral slope of the apex, এটা কিন্তু মাস্ট। বোনস হাতে নিলে অ্যাপেক্স এর ইনসারশনটা জিজ্ঞেস করবে যে অ্যাপেক্সে কি আছে। তাহলে তোমাদের এই ছবিতে দেখা যাচ্ছে যে এই যে এখানে এই যে সি শেপ আছে, এটাই হলো ইনসারশন অফ দা বাইসেপস ফিমোরিস। তাহলে বাইসেপস ফিমোরিসের অরিজিন, ইনসারশন দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে বাইসেপস ফিমোরিসের ইনসারশনটা আছে। এর পাশাপাশি আমরা একটু এটা চিন্তা করি, অ্যানাটমিটা চিন্তা করি। আমরা ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেল বলছিলাম পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস, এবং আমরা ফিবুলার যে ল্যাটারাল ম্যালিউলাস সেখানে যদি হাত দেই তাহলে এই টেন্ডন দুইটা কিন্তু আমরা পাবো। হ্যাঁ, এখানে যদি একটু নাড়াচাড়া করি, ল্যাটারাল ম্যালিউলাসের পিছনের দিকে একটু বা সাইডের দিকে একটু নাড়াচাড়া করি, তখন দেখবো যে ওখানে দুইটা টেন্ডন মুভ করতেছে। তোমরা হাত দিয়ে ফিল করে পা নাড়াইলে মনে কি করতে পারবা। তাহলে ওইটাই কি, ওইখানে কোন দুটো টেন্ডন আমরা পাইতেছি? পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস। তাহলে এটাই হলো ল্যাটারাল সারফেস অফ দা ওই যে ম্যালিউলাস বা লোয়ার এন্ড, এটা রিলেশন।
আচ্ছা এই যে আসছে, সরি কি বলে ল্যাটারাল ম্যালিওলাসের পোস্টেরিয়র সারফেস রিলেশন, এই 12 নম্বর পয়েন্ট। posterior surface of the malleolus lodges tendon of the peroneus brevis peroneus longus। তাহলে আমরা ল্যাটারাল ম্যালিওলাসের যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট সেখানে আমরা হাত দিয়ে আমরা ফিল করতে পারবো যে ওখানে দুইটা টেন্ডন নড়তেছে, একটার সাথে আরেকটা স্লাইড করতেছে, এরকম একটা ফিলিংস হবে। এবং এটাই হলো কোন দুইটা টেন্ডন, পেরোনিয়াস লঙ্গাস পেরোনিয়াস ব্রেভিস। তাহলে এই ইম্পর্টেন্ট পয়েন্ট একটা এটা লাগবে। এরপরে আসো অসিফিকেশন। অসিফিকেশন অন্যগুলোর মধ্যে যে ইগুলো আছে তার চেয়ে ফিবুলাটা বেশি আছে। এর কারণ হলো এই পয়েন্টটা, ফিবুলা ভায়োলেটস দ্য লস অফ অসিফিকেশন। তার আগে জানতে হবে যে ল অফ অসিফিকেশনটা কি। ল অফ অসিফিকেশন হলো ওসিফাই কি বলে অ্যাপিয়ার ফার্স্ট ওসিফাই লাস্ট, এপিফেশিয়াল সেন্টার অ্যাপিয়ার ফার্স্ট ওসিফাই লাস্ট, এটা হলো নরমাল ল। কিন্তু এই লটা এখানে ভায়োলেট হয় because the secondary center which appear first in the lower end fuses earlier not later, যেটা এটা রুলটা ভায়োলেট করে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ফিবুলা ভায়োলেটস দ্য ল অফ ওসিফিকেশন। এরপরে এখানে কিছু এপিফেসিস এর কথা লেখা আছে, এটা মোস্ট প্রবাবলি জেনারেল অ্যানাটমিতে পড়ানো হয়েছে। ট্রাকশন এপিফেসিস কি, প্রেসার এপিফেসিস কি। তাহলে হাউ ফিবুলা ভায়োলেটস দ্য ল অফ ওসিফিকেশন, প্রথমে উল্লেখ করতে হবে যে ল অফ ওসিফিকেশন বলতে আমরা কি বুঝি। এরপরে ফিবুলা এটা হয় না। কিভাবে হয় না? কারণ ফিবুলা যেটা প্রথমে অ্যাপিয়ার করে সেটা প্রথমেই অসিফাই হয়। আচ্ছা এরপরে আসি আমরা বোনস অফ দ্য ফুট। বোনস অফ দ্য ফুট পড়ার সময় একবারে আর্টিকুলেটেড ফুট আসবে, আলাদা আলাদা ফুট আমাদের ইসে নাই, আমরা একবারে আর্টিকুলেটেড ফুট সেটাই পড়বো। তাহলে অ্যানাটমিক্যাল পজিশন এটা নিয়ে তোমাদের আমরা একদিন আলোচনা করছিলাম যে কনকেভ প্লান্টার সারফেস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এই যে কনকেভিটি এটা কিভাবে অ্যাচিভ হয় বা এটা মানে এটা কি বলে এই কনকেভিটি, এটার জন্য আমরা লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স আর্টস পাই এই কনকেভিটি থাকার জন্য। এবং এই আর্টস গুলো কিভাবে মেইনটেইন হয় তার মধ্যে আমরা বলছিলাম যে বোনস এর শেপ, বোনস গুলোর শেপ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে অ্যানাটমিক্যাল পজিশন অফ দা আর্টিকুলেটেড ফুট, রাইট এবং লেফট কিভাবে চিনবা এবং কি বলে এবং কিভাবে ধরবা। আমরা একটু আর্টিকুলেটেড ফুট তৈরি করি।
আমরা একটা আর্টিকুলেটেড ফুট পাইলাম। তো আর্টিকুলেটেড ফুট এটা যখনই আমরা হাতে নেব তখনই কনভেক্স কনকেভ পার্টটা নিচের দিকে, অবশ্য আমরা তো সবাই এটা দেখে বুঝতে পারবো যে এটা এরকম, এটা মিডিয়ালি থাকবে, এটা ল্যাটারালি থাকবে। তারপরে যে ফার্স্ট যে মেটাটার্সাল সেটা রাখবো আমরা কোথায়? মিডিয়ালি। আমরা ফার্স্ট মেটাটার্সাল কিভাবে চিনবো? সেটা সবচেয়ে বড় এবং ঠিক থাকবে, সবচেয়ে ঠিক থাকবে এবং দেখলে মনে হবে যে এটা সবচেয়ে শক্ত বল। তাহলে আমরা আর্টিকুলেটেড ফুট পাইলাম। আর্টিকুলেটেড ফুট হাতা ধরার পরে অ্যানাটমিক্যাল পজিশন কনকেভ সারফেস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, তারপরে মিডিয়াল কি বলে ফার্স্ট মেটাটার্সাল সেটা থাকবে মিডিয়ালি। আচ্ছা, এরপর একটা পয়েন্ট বলা আছে যে সাসটেন্টিকুলাম টেলাই, টেলাসের এখানে পয়েন্টটা কই? আচ্ছা, টার্সাল বোন লাইস প্রক্সিমালি, টেলাস ইজ দ্য হাইয়েস্ট এন্ড ট্রক্লিয়ার সারফেস ডিরেক্টেড আপওয়ার্ডস। আচ্ছা, সাসটেন্টিকুলাম টেলাই ডিরেক্টেড মিডিয়ালি, একটা পয়েন্ট। আর একটা নেভিকুলার বোনের কথা আছে, এটা দরকার নেই। ফার্স্ট মেটাটার্সাল এটা একটু লাগবে, যে স্ট্রংগেস্ট এবং থিকেস্ট বোন এটা মিডিয়ালি থাকবে। তাহলে আমরা একটু পয়েন্টগুলো আবার একটু দেখি। আর্টিকুলেটেড ফুট উপর দিয়ে দেখলে তো আমরা এরকম দেখবো, হাতে নেব এবং যে পাশের বোন সে পাশের হাতটা মেলে ধরে তার উপর বোনটা রাখবে, অথবা তোমরা দুই সাইডে ধরে বোনটা অ্যানাটমিক্যাল পজিশনে রাখতে পারো। তাহলে আমরা দুইটা পয়েন্ট বললাম। এক হলো যে এই যে এদিকে যে বোনস গুলো আমি আলাদা করে ফেলছি এই লাইন বরাবর, তাহলে এই যে বোন গুলো আছে এগুলো কি বোন? টার্সাল বোন। এগুলো কি বোন? টার্সাল বোন। তাহলে টার্সাল বোন লাইস প্রক্সিমালি, এগুলো টার্সাল বোন। আর এই যে মাঝখানে যে বোনস গুলো এই বক্সের মধ্যে, এগুলো হলো মেটাটার্সাল, মেটাটার্সাল। আর একদম ডিস্টালি হলো ফ্যালাঞ্জেস। তাহলে কয়টা টার্সাল, কয়টা মেটাটার্সাল, কয়টা ফ্যালাঞ্জেস, টোটাল বোন কয়টা, এটা কিন্তু লাগবে। যে আমাদের টোটাল যে আর্টিকুলেটেড ফুট এটা কয়টা বোন নিয়ে তৈরি হয়। তাহলে টেলাস, ওদিকে পেলাম ক্যালকেনিয়াম, এদিকে নেভিকুলার, কিউবয়েড, তারপরে পেলাম কয়টা? তিনটা কিউনিফর্ম। তাহলে টার্সাল বোন কয়টা তোমরা টেস্ট করে বের করো। আচ্ছা, 7টা। কার্পাল বোন কয়টা ছিল মনে আছে কারো? এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, যে কার্পাল বোন আমরা কইছিলাম 8টা, কিন্তু এখানে টার্সাল বোন আছে 7টা। আচ্ছা, তাহলে নামগুলো একটু, আমরা তো নামগুলো অলরেডি জানি। টেলাস হাইয়েস্ট বোন, তারপরে নিচে ক্যালকিনেস। আমরা বরিশালের দিকে এটাকে কি বুঝে একটা শব্দ বলি, গুরমুইরিয়া, অন্য অন্য জায়গায় কি বলে যায় না। তাহলে পায়ের এই যে এরিয়াটা যার উপর আমাদের যে প্রেসারটা পড়ে সেটা কোন বোন ফর্ম করে? ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস। তাহলে টেলাস, ক্যালকেনিয়াস দুইটা পাইলাম। আর এদিকে ইউনিফর্ম বোন আছে 3টা, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল। আর এর মাঝখানে ইউনিফর্ম আর টেলাস ক্যালকেনিয়াম, এর মাঝখানে দুইটা বোন আছে, নেভিকুলার বোন, কিউবয়েড বোন। নেভিকুলার মানে বোট শেপ, আর আর কিউবয়েড বোনটা হলো কিউব শেপ। এখন আর্টিকুলেটেড ফুট ধরার পরে প্রথমে জিজ্ঞেস করবে টার্সাল বোন কয়টা? 7টা। যে একটা নাম বলো, নাম বললা। তারপরে জিজ্ঞেস করবে মরফোলজিক্যালি এই টার্সাল বোন গুলো কোন টাইপের বোন। মরফোলজিক্যালি এই টার্সাল বোন গুলো কোন টাইপের বোন। তাহলে মরফোলজিক্যালি এদেরকে কোন টাইপের বোন বলা হয় তোমরা কি জানো এখন পর্যন্ত? জেনারেল অ্যানাটমি তো ম্যাডাম পড়াইছে মরফোলজিক্যাল টাইপ অফ বোন। দুইজন অ্যানসার দাও। মরফোলজিক্যালি এই টার্সাল বোন গুলো কোন টাইপের বোন? মরফোলজি শব্দের অর্থ দেখতে। এটা দেখতে যে আউটার ফিচার, এই অনুযায়ী এই টার্সাল বোন গুলো কোন টাইপের বোন। যেমন আমরা ফিবুলা, টিবিয়া, ফিমার, এরা হলো লং বোন। তাহলে এই
টার্সাল বোন গুলো কোন টাইপের বোন? আচ্ছা, শর্ট বোন। তাহলে তোমরা তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু মাস্ট প্রথমে ধরার পরে আমরা ওই বোনস এর ফিচার টিচার নিয়ে এইটার কিন্তু খুব একটা ই করে না যে কোনটা লং বোন কোনটা শর্ট বোন, এটা হলো ফার্স্ট কোশ্চেন তুমি যখন একটা বোন ধরবা। তাহলে আমরা বুঝলাম যে এখানে এই যে টার্সাল বোন গুলো আছে, কয়টা টার্সাল বোন? 7টা। 7টা টার্সাল বোন কোন টাইপের বোন? এটা শর্ট বোন। শর্ট বোনের কি 6টা সারফেস থাকে, তারপরে এরকম কিছু প্রপার্টিজ আছে, এগুলো নিয়ে একটু জিজ্ঞেস করতে পারি যে শর্ট বোনের কি কি প্রপার্টিজ। আচ্ছা, এরপরে মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেস, এরা কোন টাইপের বোন? বোনসের কোন একটা বোনস হাতে নেওয়ার সাথে সাথে টাইপ জিজ্ঞেস করবে, এবং তুমি যদি এই আর্টিকুলেটেড ফুড ধরো প্রথমে জিজ্ঞেস করবে কি কি বোনস আছে এখানে, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এরা কোন টাইপের বোন? টার্সাল শর্ট, আদার্স আর মিনিয়েচার লং বোন। এরপরে টার্সাল কি কি আছে নামগুলো জিজ্ঞেস করবে, এরপরে জিজ্ঞেস করবে তাদের মধ্যে কি কি জয়েন্ট আছে, তাদের মধ্যে কি কি জয়েন্ট আছে সেগুলো একটু জিজ্ঞেস করতে পারে। তার মধ্যে ইম্পর্টেন্ট জয়েন্ট গুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। তাহলে এখানে আমরা দেখতেছি পয়েন্ট গুলো। আচ্ছা, এখানে এটা একটা খুব ভালো একটা ছবি। এখানে ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট এভাবে একটা জয়েন্টের নাম দিছে, টার্সো মেটাটার্সাল জয়েন্ট এভাবে একটা জয়েন্টের নাম দিছে, একবারে দুইটা আলাদা গ্রুপ বুঝাই দিছে যে এইখানে এক গ্রুপ এইখানে এক গ্রুপ। এটা পরবর্তীতে আসে ছবিটা। আমরা এই চার্টটা যাই, শেয়ার করছি। আচ্ছা, তাহলে এখানে জয়েন্ট অফ দা আর্টিকুলেটেড ফুড, এখানে জয়েন্ট গুলো টাইপ গুলো দেখানো আছে এবং তাদের মধ্যে কি কি মুভমেন্ট আছে সেগুলো দেখানো আছে। এটা মানে একদিন আমরা দেখাইছিলাম। তো এখানে সাব টেলার জয়েন্ট অর টেলো ক্যালকিনিয়ান জয়েন্ট, কোন ভ্যারাইটির জয়েন্ট? প্লেন জয়েন্ট। টেলো ক্যালকিনিও নেভিকুলার বল এন্ড সকেট জয়েন্ট। আর একটা আছে ক্যালকিনিও কিউবেট। এই 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 ফোন তো যাবে না, এই দুটো হলো মেইন। এর মধ্যে কি কি জয়েন্ট আছে? তার মধ্যে এখানে একটা আছে প্লেন জয়েন্ট, একটা আছে বল এন্ড সকেট জয়েন্ট। তাহলে কোনটা বল এন্ড সকেট কোনটা প্লেন এটা একটু বুঝে নিতে হবে। এরপরে টার্সো মেটাটার্সাল, মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল আর হলো ইন্টারফ্যালাঞ্জিয়াল। ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হিঞ্জ, এটা আমরা সুপিরিয়র এক্সট্রিমিটিতে পাইছিলাম। মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট এলিপসয়েড জয়েন্ট, এটা আমরা সুপিরিয়র এক্সট্রিমিটিতে পাইছিলাম। আর টার্সো মেটাটার্সাল প্লেন ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট। এর পাশাপাশি ক্যালকিনিও কিউবেট আছে, কিউবেট। আচ্ছা, আমরা তাহলে একটু জয়েন্টটা দেখাই। সাবটেলার জয়েন্ট কোনটা এটা একটু জেনে রাখতে হবে যে পরীক্ষা দেখবে। তাহলে আমরা সাবটেলার জয়েন্ট এটা একটু দাগ দিই। এই হলো সাবটেলার জয়েন্ট। এটা কিন্তু পরীক্ষার সময় জানতে যাবে যে তুমি একটু সাবটেলার জয়েন্ট কই দেখাও। এই সাবটেলার জয়েন্ট, এখানে কি কি মুভমেন্ট হয়? ইনভার্সন, ইভার্সন, ইনভার্সন অফ দ্য ফুট, ইভার্সন অফ দ্য ফুট এট সাবটেলার জয়েন্ট, এট সাবটেলার জয়েন্ট। এরপরে এই মাসেল গুলো একটু জিজ্ঞেস করবে যে ইনভার্সন করে কোন কোন মাসেল, ইভার্সন করে কোন কোন মাসেল।
তাহলে তোমরা মাথায় অলরেডি রাখছো যে এদিক থেকে কোন কোন টেন্ডন পাস করে আর এদিক থেকে কোন কোন টেন্ডন পাস করে। এই বেসিকটা যদি মাথায় রাখো তাহলে তোমরা বুঝে ফেলবা যে ইনভার্সন করে কি ইনভার্সন করে কি। তাহলে আমরা এখানে যদি ফুট হয়, এই যে এটা হলো লেফট ফুট, তাহলে এদিক থেকে আমরা এইমাত্র পড়ছি যে এদিক থেকে পেরোনিয়াস লঙ্গাস পেরোনিয়াস ব্রেভিস, আর এদিক থেকে টিবিয়ালিস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। তাহলে ইনভার্সন টিবিয়ালিস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর ইনভার্সন পেরোনিয়াস লঙ্গাস পেরোনিয়াস ব্রেভিস। পরীক্ষার সময় এতটুকুই এনাফ। এর পাশাপাশি আরেকটা জয়েন্ট আছে টেলো ক্যালকিনি নেভিকুলার বল এন্ড সকেট, খুব একটা ইম্পর্টেন্ট না। এই জয়েন্টও ইনভার্সন ইনভার্সন হয়, ইনভার্সন ইনভার্সন কয়েকটা জয়েন্ট মিলে তারপরে হয়। এরপর একটা আছে ক্যালকিনিও কিউবয়েড স্যাডেল জয়েন্ট এক্সিস্ট ইনভার্সন ইনভার্সন। আর্টিকুলেটর যেগুলো আছে সেগুলো হয় ডরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন। তাহলে এইখানে এই তোমাকে যে জিজ্ঞেস করা হয় যে এখানে কি কি জয়েন্ট আছে আর্টিকুলেটেড ফুটে, তাহলে একটু ভাগ ভাগ করে বলতে হবে। সাবটেলার জয়েন্ট আছে যেটা প্লেন ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট। টেলোক্যালকিনিও নেভিকুলার বল এন্ড সকেট। এরপরে ক্যালকিনিও কিউবয়েড স্যাডেল, টার্সোমেটাটার্সাল প্লেন মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল এলিপসয়েড ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হিঞ্জ। তাহলে এই চারটা একটু মাথায় রাখতে হবে। আমরা তাহলে বোনস অফ দ্য ফুটে এরপরে ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো আছে সেটা হলো যে টেলাস, আর্টিকুলেটেড ফুট। টেলাস জানতে চাবে, টেলাস জানতে চাওয়ার পর জিজ্ঞেস করবে টেলাসে কোন ইম্পর্টেন্ট ইনসারশন আছে। কমন কোশ্চেন, টেলাসে কোন ইম্পর্টেন্ট ইনসারশন আছে? ওটা হলো ওই যে টেন্ডো অ্যাকিলিসের ইনসারশন, সরি ক্যালকিনিয়ামে আমি বলতেছি টেলাস। ক্যালকিনিয়ামে কোন ইম্পর্টেন্ট ইনসারশন আছে? কোনটা হবে? টেন্ডো অ্যাকিলিসের ইনসারশন। এই যে টেন্ডো ক্যালকিনিয়াস বা টেন্ডো অ্যাকিলিস এটার ইনসারশন। এর পাশাপাশি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবে সাসটেন্টিকুলাম টেলাই, ওটার পাশ থেকে কোন টেন্ডনটা পাস করে? তাহলে ওটা একটু দেখো, ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। সাসটেন্টিকুলাম টেলাই, গ্রুপ অফ দা সাসটেন্টিকুলাম টেলাই, এটা একটু খুঁজে বের করতে হবে এখানে কোন টেন্ডনটা পাস করে বা এখানে কোন টেন্ডনটা থাকে। ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস, ঠিক আছে। তাহলে এই দুই একটা এই পড়লে হবে। বাকি অ্যাটাচমেন্ট গুলো হলো আর্টিকুলেটেড ফুটে মাসেল রিলেটেড অ্যাটাচমেন্ট, টিবিএলএস অ্যান্টেরিয়র যে মাসেল গুলো পড়তে বলছি তাদের অ্যাটাচমেন্ট, যেমন পেরোনিয়াস লঙ্গাসের ইনসারশনটা লাগবে, টিবিএলএস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইনসারশন লাগবে। এই এছাড়া আর বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা এই আর সাসটেন্টিকুলাম টেলাই এটার পাশ থেকে কোন টেন্ডনটা যায়। নেভিকুলার বোন বোর্ড শেপ ডিটেইলস পড়ার দরকার নেই। নেভিকুলার বোনস এরপরে এটা দেখতে বোর্ড শেপ আর এটা কি জয়েন্ট ফর্ম করে শেষ, এরপরে এটা আর দরকার নেই। কিউনিফর্ম বোন, কিউনিফর্ম বোন একটার সাথে টিবিএলএস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মিডিয়াল কিউনিফর্ম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র একটা আছে ইনসারশন আছে, সেটা একটু জানা থাকতে হবে যে এখানে টিবিএলএস অ্যান্টেরিয়র ইনসার্টেড ইনটু দা অ্যান্টেরিয়র পেরিনিয়াল মিডিয়াল সারফেস। আচ্ছা, টিবিএলএস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আরেকটা হলো পেরিনিয়াস লঙ্গাস। এই তিনটার ইনসারশন আছে মিডিয়াল কিউনিফর্ম। বাকিগুলো কোনো পড়ার দরকার নেই, কোনো আলাদা কিছু থাকবে না, এটা টোটালি আর্টিকুলেটেড অবস্থায় থাকবে। এগুলো কোনো বোনস আলাদা ভাবে তোমাদের জানতে হবে না, বুঝতে হবে না, কিছু করা লাগবে না। আর্টিকুলেটেড ফুট হাতে নিবা, তারপরে তুমি সেটা যে পাশে বলছো। এরপরে দুই একটা কি পয়েন্ট আছে, এই যে পয়েন্ট গুলো বলতেছে এগুলো যে আচ্ছা মিডিয়াল কিউনিফর্ম কোনটা, এইটা এখানে কোনো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে কিনা। অ্যাটাচমেন্ট মানে অরিজিন বা ইনসারশন আছে কিনা। মাসেলের, শুধু মাসেলের, লিগামেন্ট তো দরকারই নেই, শুধু মাসেলের। তাহলে অ্যাটাচমেন্ট যেমন এই মিডিয়াল কিউনিফর্ম এই অ্যাটাচমেন্ট। তারপর যদি ক্যালকিনিয়াস নিয়ে জিজ্ঞেস করে যে ক্যালকিনিয়াসে কোনো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে কিনা, হ্যাঁ টেন্ডো অ্যাকিলিস। বাকি আরো যে ইম্পর্টেন্ট আছে আরো থাকতে পারে, কিন্তু ওগুলো কোনো কিছু জানার দরকার নেই। তারপরে আর যে পয়েন্ট গুলো বলতেছি সাসটেন্টিকুলাম টেলাই, তারপরে এগুলো কোন টাইপের জয়েন্ট, এগুলোর মধ্যে কি কি মুভমেন্ট হয় এগুলো। এরপরে মেটাটার্সাল, মেটাটার্সালে ফার্স্ট মেটাটার্সাল, ফার্স্ট মেটাটার্সাল এটা সবচেয়ে থিক। তাহলে দেখো যে
মাসেল গুলো বলছি সেগুলোই ঘুরে ফিরে আসছে। ফার্স্ট মেটাটার্সালে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, ঠিক আছে। আবার এই দুইটা এবং এই দুইটা ফার্স্ট মেটাটার্সাল ওইখানে ই করেই আমরা পড়ছিলাম যে স্টিরাপ স্লিং তৈরি করছিল। তাহলে ফার্স্ট মেটাটার্সাল যদি জিজ্ঞেস করে ফার্স্ট মেটাটার্সালে ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট বলো, তাহলে এই দুইটা, বাকিগুলো কিন্তু দরকার নেই। ফার্স্ট মেটাটার্সাল, শুধুমাত্র ফার্স্ট মেটাটার্সাল জানলেই হবে। এরপরে সিসাময়েড বোন, এটা তো তোমাদের পড়তে বলছিলাম যে সিসাময়েড বোনে কি কি আছে থাকতে পারে এবং সিসাময়েড বোনের ইয়া কি প্রপার্টিজ কি, এদের কি কি ইয়া আছে, এটা ফার্স্ট সুপিরিয়র এক্সট্রিমিটিতেও ছিল। আচ্ছা অ্যাটাচমেন্ট গেল, এগুলো আচ্ছা এগুলো বাদ দিলাম, আমরা একটু ইসে যাই। তাহলে আর্টিকুলেটেড ফুট, টাইপ অফ বোনস, কি কি বোনস আছে, কোন কোন টাইপের বোনস আছে এবং তাদের মধ্যে কি কি জয়েন্ট ফর্ম হয় এবং কি কি মুভমেন্ট হয়। আমরা এটার সাথে এখন প্রত্যেকটা জয়েন্টের আমরা ই করব, টাইপ অফ জয়েন্টটা একটু খেয়াল করব। তাহলে আমরা একদম ইনফিরিয়র এক্সট্রিমিটিতে আমরা যে এই শুরু যে জয়েন্টটা, আচ্ছা এটা তাহলে আমরা একটা একটা জয়েন্ট যাই। এটা কোন জয়েন্ট? হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট কোন কোন ভ্যারাইটির জয়েন্ট? সবাই একটা একটা করে অ্যানসার। বল এন্ড সকেট। পরীক্ষার সময় বলবা বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, টোটাল অ্যানসারটা দিবা। আচ্ছা আমরা তাহলে একটু নিচের দিকে যাই। এখন যে জয়েন্টের মধ্যে আমি দাগ দিলাম, এটা কোন জয়েন্ট? কোন ভ্যারাইটির জয়েন্ট? আচ্ছা সবাই বলতেছে কন্ডাইলার জয়েন্ট, একজনে বলছে নি জয়েন্ট। আচ্ছা এই যে ফিমার, একটু আমরা বই ধরতে যাই, বইতে খুব সুন্দর করে এটা বুঝাই দেওয়া আছে নি জয়েন্ট বই। complex joint, it is a condylar variety of synovial, two condylar joints, calculate two condylar joints between condyles of the femur and tibia and one saddle joint between femur and patella. পয়েন্টটা তো মাথায় রাখছো। তাহলে নি জয়েন্টে দুইটা সাইনোভিয়াল জয়েন্ট আছে, একটা হলো ফিমার আর টিবিয়ার মধ্যে, একটা হলো ফিমার আর প্যাটেলার মধ্যে। টিবিয়া আর প্যাটেলার মধ্যে কোনো জয়েন্ট নাই। তাহলে আমি যে দাগটা দিলাম এইমাত্র এই বরাবর, সেই জয়েন্টটা আছে ফিমার আর টিবিয়ার মধ্যে। তাহলে এটা একটা কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। কিন্তু এই জয়েন্টটাকে শুধু এই একটা জয়েন্টকে আমি নি জয়েন্ট বলতে পারবো না। এই জয়েন্টটা হলো ফিমোরোটিবিয়াল জয়েন্ট বা টিবিও ফিমোরাল
ফিমোরাল জয়েন্ট, যেভাবে বলতে পারো টিবিও ফিমোরাল জয়েন্ট, আমরা বলে দিলাম টিবিও ফিমোরাল জয়েন্ট। তাহলে এটা একটা কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমি একটু এই পাশে একটু সাইড থেকে দেখি, এটা এই যে সাদা যেটা আছে এটা তো প্যাটেলা, এটা হলো প্যাটেলা। তো আমি এখন যে দাগটা দেব, এই একটা দাগ দিলাম, এখানে কোন জয়েন্ট আছে? এখানে হলো স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমরা দেখলাম যে এখানে হলো কন্ডাইলার ভ্যারাইটি। এই যখন একটা জিজ্ঞেস করা হবে যে জয়েন্টের নাম কি, তখন এই জয়েন্টের নাম হবে কি? টিবিও ফিমোরাল জয়েন্ট। আর এইখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের নাম হলো প্যাটেলো ফিমোরাল জয়েন্ট। কি বলে, প্যাটেলা আর ফিমারের মধ্যে যে জয়েন্ট, দুইটা মিলে যে জয়েন্ট ফর্ম করছে, এই দুইটা মিললে যোগ দিলে যে জয়েন্টটা হবে তার নাম হবে নি জয়েন্ট। তাহলে নি জয়েন্টে কমপ্লেক্স ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট। এখানে দুইটা জয়েন্ট আছে, এক হলো ফিমারের মধ্যে প্যাটেলা, আর একটা হলো ফিমারের সাথে টিবিয়া। একটা হলো স্যাডেল আর একটা হলো কন্ডাইলার। তাহলে এই বিষয়, এই পয়েন্টটা যেন মাথায় থাকে। এবার আমি একটা জয়েন্টের মধ্যে ক্লিক, এখানে একটা ই করি, এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের নাম কি আর জয়েন্টের টাইপ কি? সবাই টিবিও ফিবুলার জয়েন্ট লাগছে। আচ্ছা, আমি তাহলে তিনটা দাগ দিই, একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটা দাগে তিনটা জয়েন্ট আছে, তিনটাই হলো টিবিও ফিবুলার জয়েন্ট, সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র, তিনটা টিবিও ফিবুলার জয়েন্ট আছে। তো তোমরা সুপিরিয়রটাকে বলে দিছো প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। বাকি যে দুইটা জয়েন্ট রয়ে গেল, মিডল আর ইনফেরিয়র, তারা কোন টাইপের জয়েন্ট? তাহলে মিডল এন্ড ইনফেরিয়র দুইটাই কিন্তু সিন্ডেসমোসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট।
এখানে কিন্তু এই কোশ্চেনে গেলে সারা কিন্তু আবার একটু সিনডেসমোসিস নিয়ে জিজ্ঞেস করতে পারে যে সিনডেসমোসিস কোন টাইপের জয়েন্ট, এই তাহলে এটা একটা ফাইব্রাস জয়েন্ট। সিনডেসমোসিসের হলো এখানে শুধুমাত্র লিগামেন্ট আছে। আমরা দেখছি যে একটা সাইনোভিয়াল জয়েন্টে আর্টিকুলার কার্টিলেজ আছে, কার্টিলেজ জয়েন্টেও দেখছি যে আর্টিকুলার কার্টিলেজ আছে, কিন্তু এখানে কোনো আর্টিকুলার কার্টিলেজ নাই। এখানে জাস্ট এই যে ইন্টারোশিয়াস মেমব্রেন, এইটা দ্বারা দুইটা বোনের মধ্যে একটা জয়েন্ট আছে। আবার এখানে এই যে টিবিও ফিবুলার লিগামেন্ট, এটা দিয়ে একটা জয়েন্ট আছে। এই যে টিবিও ফিবুলার লিগামেন্ট এটা দিয়ে জয়েন্ট হয়েছে। তাহলে এখানে কোনো সাইনোভিয়াল জয়েন্ট কিন্তু নাই। এখানে যেটা আছে ফাইব্রাস জয়েন্ট, এখানে কিন্তু ফাইব্রাস জয়েন্ট, এখানে কোনো সাইনোভিয়াল জয়েন্ট নাই। তাহলে এই যে জয়েন্ট বিটুইন টিবিয়া এন্ড ফিবুলা, there are three joints between tibia and fibula: superior, middle, inferior. Only superior is plain variety of synovial joint, and the other two are syndesmosis variety of fibrous joint. fibrous joint এর ভ্যারাইটি আছে, সুচার, গম্পোসিস, সিন্ডেসমোসিস, তার মধ্যে এটা হলো সিন্ডেসমোসিস। তাহলে আমরা মোটামুটি জয়েন্ট টাইপ অনেকগুলো বুঝতে পারলাম। এরপরে লাস্ট যে জয়েন্টটা বাকি ছিল আমাদের বোঝা, লিগামেন্ট গুলো একটু সরাই দিই। তাহলে এই যে জয়েন্ট, এই যে দাগটা দিলাম, এটা কোন জয়েন্ট এবং এটা টাইপ কি? খেয়াল করো, সাব টেলার শব্দটা হলো টেলাস। এই যে টেলাস আমি আইডেন্টিফাই করছি, টেলাসের নিচে যে জয়েন্ট সেটা হলো সাব টেলার জয়েন্ট। এটা তো টেলাসের উপরে, টেলাসের এই পজিশনে যে জয়েন্টটা থাকে সেটা হলো সাব টেলার জয়েন্ট। আমি একটু এটা সাইড থেকে দেখাই। এই হলো সাবটেলার জয়েন্ট। এখন যে বোনটা আমি আইডেন্টিফাই করছি এটা হচ্ছে টেলাস, টেলাসের নিচে সাব, এই হলো সাবটেলার জয়েন্ট। তাহলে এই জয়েন্টটা কোন জয়েন্ট? এইমাত্র যে আইডেন্টিফাই করছি এইটা, এটা কোন জয়েন্ট? অ্যাঙ্কেল জয়েন্ট। ঠিক আছে, অন্য কালার দেই। এই তাহলে এই জিনিসটাই বুঝতে হবে যে টেলাসের উপরে তোমার যখন আর্টিকুলেটেড ফুট দেওয়া হবে এই টিবিএ ফিবুলা বাদ দিয়ে, তখন তোমার একদম টপ বোন হলো টেলাস। তাহলে টেলাসের নিচে কোন জয়েন্ট? অ্যাঙ্কেল জয়েন্ট। সরি, টেলাসের নিচে হলো সাবটেলার জয়েন্ট, যেটা ক্যালকিনিয়ামের সাথে তৈরি করছে। আর টেলাসের উপরে হলো অ্যাঙ্কেল জয়েন্ট, যেটা টিবিএ এবং ফিবুলার সাথে তৈরি হয়েছে, এবং এটার নাম দিছি কি আমরা? হিঞ্জ ভ্যারাইটি। নাম কি? হিঞ্জ ভ্যারাইটি। হিঞ্জ শব্দের বাংলা হলো কবজা, দরজার কবজা। আমরা একটু বইতে যাই, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এই পাইছি। তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের একটু দুই একটা পয়েন্ট পড়তে হবে। সাইনোভিয়াল জয়েন্ট হিঞ্জ ভ্যারাইটি, এটার আর্টিকুলার সারফেস কে কে তৈরি করছে? তিনটা বোন মিলে আর্টিকুলার সারফেস করছে। লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া ইনক্লুডিং মিডিয়াল ম্যালিউলাস, ল্যাটারাল ম্যালিউলাস অফ দ্য ফিবুলা, এই দুইটা মিলে এই যে অ্যাঙ্কেল জয়েন্টের আর্টিকুলার সারফেসটা তৈরি করছে। সুপিরিয়র আপার যে আর্টিকুলার সারফেস, আর ইনফিরিয়র আর্টিকুলার সারফেসটা তৈরি করছে কে? টেলাস।
তাহলে আমরা দেখলাম যে সুপিরিয়র একটা আর্টিকুলার সারফেস আর নিচে আছে ইনফিরিয়র আর্টিকুলার সারফেস। সুপিরিয়র আর্টিকুলার সারফেসের একটা অংশ তৈরি করছে টিবিয়া আর একটা অংশ তৈরি করছে ফিবুলা, আর নিচে টোটালটা আর্টিকুলার সারফেস তৈরি করছে কে? টেলকাস। তাহলে এটাকে বলছে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট একটু জানলাম, এবং এখানে ইম্পর্টেন্ট মুভমেন্ট কি? ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। এখানে মুভমেন্ট কি? ডরসিফ্লেকশন আর প্লান্টার ফ্লেকশন। এটা নিয়ে অসংখ্য বারবার আলোচনা করছি যে ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন কোন জয়েন্টের মুভমেন্ট? এই অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট। ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন কোন জয়েন্টের? অ্যাঙ্কেল জয়েন্টে। অর্থাৎ এই জয়েন্টের উপর ভিত্তি করে পা আমরা উপরের দিকে উঠাইতে পারি, আবার নিচের দিকে নামাইতে পারি। এটাই হবে ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। আর এই যে সাবটেলার জয়েন্ট, এইটার উপর ভিত্তি করে আমরা পা এভাবে রোটেট করতে পারি ভিতরের দিকে, আর এভাবে রোটেট করতে পারি। এটা হবে কোন জয়েন্টের মুভমেন্ট? সাবটেলার জয়েন্ট আর অন্যান্য যে ইনভার্সন ইনভার্সন আছে সেগুলোর জয়েন্ট। তাহলে এইখানে এই পয়েন্টটা কিন্তু যেন মাথায় থাকে। তো আমরা একটু ইসে যাই, অ্যাঙ্কেল জয়েন্টে যাই। এখন আমরা একটা বাংলা উচ্চারণ করি, মচকাই যাওয়া। পা ভাঙ্গা এক জিনিস বলি, মচকাই যাওয়া আর এক জিনিস বলি। আমরা বরিশালের ভাষায় যেটা বলি, অন্য জায়গায় অন্য কিছু বলতে পারি। তাহলে আমাদের পা মচকাই যাওয়া বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি লিগামেন্ট ছিঁড়ে গেছে বা টেন্ডন ছিঁড়ে গেছে। ওখানে কিন্তু পা ভাঙে না। এইখানে একটা দেখানো হয়েছে যে অনেক সময় সিঁড়ি বা বাইতে গিয়ে বা ফুটবল ক্রিকেট খেলার সময় পিছলা খেয়া পা এরকম বেমরে পড়ে যায়। দেখো এখানে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে পাটা ইনভার্সন বেশি হয়ে যায়। ইনভার্সনটা অনেক বেশি হয়ে যায়। ফলে ইনভার্সন অনেক বেশি গেলে এই এরিয়ায় যে লিগামেন্ট গুলো আছে, ছোট ছোট অনেক লিগামেন্ট, তাদের মধ্যে রাপচার হইতে পারে, তাদের মধ্যে রাপচার হয়। তো এই রাপচার হওয়ার জন্য যে এই ছবিতে দেখো যে পা এরকম পড়ে গেছে, এবং যার কারণে এইভাবে লিগামেন্ট যেগুলো আছে ক্যালকিনিও ফিবুলার, টিবিও টেলোফিবুলার, পোস্টেরিয়র টেলোফিবুলার, অর্থাৎ ল্যাটারাল অ্যাসপেক্টে ফিবুলার সাথে রিলেটেড যে ফিবুলার সাইডে যে তাদের উপর এক্সট্রিম প্রেসার পড়ে, যার কারণে লিগামেন্ট গুলো ছিঁড়ে যায়। এই কন্ডিশন গুলোকে আমরা, এই কন্ডিশনটাকে আমরা একটা নাম দিছি অ্যাঙ্কেল স্প্রেইন। অ্যাঙ্কেল স্প্রেইন। এবং এরকম যদি হয় পা এরকম ফুলে ঢোল হয়ে যায়, এবং বলবে যে আমার পা বাঁকা হয়ে পড়ছে, এবং এই এরিয়াটুকু ফুলে যায় কারণ ওখানে লিগামেন্ট গুলো ছিঁড়ে যায়। ফলে ওখানে যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো ছিঁড়ে যায়। ফলে এই সাবকিউটিয়াস টিস্যু এবং যে লিগামেন্টের আশেপাশে একটু ফ্লুইড জমা হয়, একটু এক্সট্রা ভেসেল একটু ফ্লুইড জমা হয়, যার কারণে পা এরকম ফুলে যায়। তো এই কন্ডিশনে এক্সরে করলে দেখা যাবে যে বোনস গুলো সব নরমাল আছে, কিন্তু পা এরকম ফুলা। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাঙ্কেল স্প্রেন। এখানে আমরা এইভাবে পায়ের পিছনে একটা ব্যাক স্ল্যাপ দিয়ে দিই, ব্যান্ডেজ আছে, দিয়ে পা যেন আর মুভমেন্ট না করতে পারে, অর্থাৎ এইখানে যেন ডরসিফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন না করতে পারে, এই জন্য একটা প্লাস্টার দিয়ে দেওয়া হয়। এবং মুভমেন্ট যদি না করে লিগামেন্ট গুলো আস্তে আস্তে নিজেদের মধ্যে জোড়া লাগবে, হিল হবে। এই জন্যই আমরা প্লাস্টার দিই। প্লাস্টার দেওয়ার মূল কারণই হলো সে যেন ওই জয়েন্টে কোনো মুভমেন্ট না করে। যদি মুভমেন্ট করতেই থাকে তাহলে যে লিগামেন্ট গুলো ছিঁড়ে গেছে, যে ফাইবার গুলো ছিঁড়ে গেছে, তাদের মধ্যে আর কখনো কানেকশন হবে না। এই জন্য অনেক সময় দেখা যায় যে কাউকে এরকম ব্যান্ডেজ দেওয়া হয়, বলে যে আমার পা তো ঠিক আছে, ব্যথা নাই, কিন্তু ব্যান্ডেজ খুলে ফেলার পর আবার ওই যে যখন হাঁটতে যাবে তখন তো সে প্লাস্টার নাই, তখন তার ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন হবে, এবং লিগামেন্ট গুলো আবার ছিঁড়বে, আবার পা ফুলবে। এবং তাদের পা এরকম দেখা যায় 6 মাস পরেও একটু ফুলে গেছে। এর কারণ হলো লিগামেন্ট গুলো হিল হয় না। তাহলে এই কন্ডিশনের নাম কি? অ্যাঙ্কেল স্প্রেন। কমন একটা কন্ডিশন, তোমরা খেলাধুলা বা অন্যান্য কিসের সময় এটা পাবা। তাহলে এটা কই আছে? এই যে ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে আছে। এই স্প্রেন অফ দা অ্যাঙ্কেল, এখানে কিছু লিগামেন্ট টর্ন হয় caused by force plantar flexion, প্লান্টার ফ্লেকশন প্লাস একটু ইনভার্সনও হয়। এখানে জয়েন্ট ইজ আনস্টেবল ডিউ টু প্লান্টার ফ্লেকশন। আচ্ছা, ডিসলোকেশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট হয় না বললেই চলে, খুবই রেয়ার, এগুলো দরকার নেই। এখানে স্প্রেন আরো অনেক টাইপের আছে, অ্যাকুট স্প্রেন, ল্যাটারাল অ্যাঙ্কেল, মিডিয়াল অ্যাঙ্কেল, এক্সেসিভ ইনভার্সন, একটা ইনভার্সন হয় যেটা বুঝালাম আর কি।
অ্যাঙ্কেল স্প্রেন একটা কমন কন্ডিশন, তোমাদের চলতে ফিরতে খেলাধুলা ইসে বা অনেক জায়গায় এটা লাগবে। তাহলে এটা অ্যানাটমি একটু বুঝে নিলা যে অ্যাঙ্কেল স্প্রেন মানে পা ভাঙা না, এখানে যে লিগামেন্ট গুলো আছে তাদের মধ্যে টিয়ার হয়, তাদের মধ্যে একটু ছিঁড়ে যায়, পরে আস্তে আস্তে আবার এটা যদি আমরা ইমমোবাইল রাখি পা, তাহলে আবার ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা গেল। তাহলে আমরা হার্ট পার্টের যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আছে সেগুলো, মাসেল যেগুলো আছে ওই রিলেটেড এগুলো জানবো। যেমন তুমি যখন ফিমার ধরবা অবশ্যই তোমাকে গ্লুটিয়াল টিউবারোসিটিটা কই আইডেন্টিফাই করতে বলবে। তারপরে কি বলে গ্রেটার টোকেনটার অ্যাটাচমেন্ট গুলো বলো, লেজার টোকেনটার অ্যাটাচমেন্ট গুলো বলো। গ্রেটার টোকেনটার লেজার টোকেনটারে সব হলো ইনসারশন। যত মাসেল বলবো সবগুলো ইনসারশন, অরিজিন হবে হিপ বোনে অথবা তারও উপরে, যেমন ইলিওসাস তারও উপরে অরিজিন হয়। আর শ্যাফটের এদিকে যে মাসেল গুলো আছে সবগুলোই হলো দেখবা যে ম্যাক্সিমামই হলো অরিজিন। আবার টিবিএ যখন যাবা, টিবিআর আপার পার্ট আর ফিবুলার আপার পার্টের সব দেখবা ইনসারশন, সবগুলোর অরিজিন হলো তার আগে। এভাবে একটু ভাগযোগ করে যদি পড়ো তাহলে মনে থাকবে। এবং মাসেলগুলোর অরিজিন ইনসারশন তুমি যদি একটু বোঝার চেষ্টা করো যে মাসেলটা এইভাবে আছে এইভাবে আছে, মাসেলটা যদি কন্ট্রাক্ট করে তাহলে ইনসারশনকে অরিজিনের দিকে টান দিয়ে নিয়ে যাবে, তাহলে এই মুভমেন্ট হবে। এটা নিজের বডিতে যদি মুভমেন্ট গুলো বারবার দেখো, এই মুভমেন্ট গুলো কইরা যে কোন কম্পার্টমেন্টের মাসেলটা শক্ত হয়ে গেছে অর্থাৎ কন্ট্রাক্ট করছে, তাহলে এগুলো মনে থাকবে। বই মুখস্থ করলে এগুলো কিন্তু 2 দিন পরে ভুলে যাবে। তাহলে আমরা থাই গ্লুটিয়াল টিউবারোসিটি এবার লোয়ার ইসে ইন্টারকন্ডাইলার স্পেসে যে অ্যাটাচমেন্ট, এখানে যে ইম্পর্টেন্ট কিছু অ্যাটাচমেন্ট আছে সেগুলো আমরা একটু জানছি। আর টিবিআই ওই কি বলে, আচ্ছা টিবিআর এই লোয়ার এন্ডে অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেসের রিলেশনটা জিজ্ঞেস করতে পারে। অ্যান্টেরিয়র সারফেসে হলো এক্সটেন্সর কম্পার্টমেন্টাল লিগামেন্ট, পোস্টেরিয়র সারফেস হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্টাল লিগামেন্ট, নাম বলে দিলেই হবে। আবার ফিবুলার সাথে কোন দুইটা লিগামেন্ট রিলেটেড, ওই প্যারোনিয়াস লঙ্গাস, প্যারোনিয়াস ব্রেভিস। তুমি যদি কম্পার্টমেন্ট হিসাব করে বোনসের সাথে কোরিলেট করো তাহলে দেখো জিনিসটা সহজ হয়ে গেছে। যেমন এক্সটেন্সর কম্পার্টমেন্টে আছে কি বলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর যে মাসেল দুইটা, আর প্যারোনিয়াস টার্সিয়াস, তাহলে তাদের টেন্ডন এই টিবিয়ার সামনে থেকে যাবে। একই সাথে তাদের সাথে দুইটা নার্ভ অ্যাড করে, একটা নার্ভ একটা আর্টারি অ্যাড করে দাও। আর্টারি হবে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি আর নার্ভ হবে ডিপ প্যারোনিয়াল নার্ভ, বাস টিবিয়ার অ্যান্টেরিয়র রিলেশন হয়ে গেল। আবার টিবিয়ার পোস্টেরিয়র রিলেশনে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল আর্টারি নার্ভ, আর ফিবুলার সাথে আবার ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেল আর্টারি নার্ভ। আর্টারি ইম্পর্টেন্ট না, নার্ভটা হলো ইম্পর্টেন্ট, যে সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ এই আশেপাশ দিয়ে নাও। তাহলে এই কি পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে। এখানে যে জিনিসটা বারবার ভুল করবা, অ্যাঙ্কেল জয়েন্ট আর সাবটেলার জয়েন্ট দুইটা কিন্তু আলাদা, একটা টেলাসের উপরে হয় একটা টেলাসের নিচে হয়। সাবটেলার জয়েন্ট কোন টাইপের জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট কোন টাইপের জয়েন্ট, দুইটার মধ্যে কি মুভমেন্ট হয়, একটা হয় ডরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন আর একটা হয় ইনভার্সন ইভার্সন। এইগুলো যেন মাথায় থাকে। এরপরে আমরা কিছু কোশ্চেনে আসি, এক্সপ্লানেটরি কোশ্চেন। এটা এই মুহূর্তে আমার কাছে ম্যাডামের একটা বই আছে, ওই অ্যানসার টু দ্য এক্সপ্লানেটরি কোশ্চেন, খুব ছোটখাটো একটা বই। এক্সপ্লানেটরি কোশ্চেন গুলো পরীক্ষা একটা কোশ্চেন আসে যে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি হোয়াই এন্ড হাউ, একটা লাইন দেয়া থাকবে এবং সেটা অ্যানাটমিক্যালি এক্সপ্লেইন করতে হবে। যেমন এই রিসেন্টলি যে কোশ্চেনটা আসলো, রানিং ইজ ইম্পসিবল ইন কেস অফ কাট ইনজুরি অফ টেন্ডো অ্যাকিলিস, তাহলে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। সোলিয়াস ইজ কল্ড পেরিফেরাল হার্ট, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। কমন প্যারোনিয়াল নার্ভ ইনজুরি কজেস ফুট ড্রপ, এটা নিয়ে আলোচনা করা হয় না। এটা একদিন বলছিলাম যে ফুট ড্রপ শব্দটা একটু বলছিলাম, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইয়া যে এটা আছে 115 নম্বর পেজে, ডরসাম অফ দা ফুট। তার ওই তার আগে যে ক্লিনিক্যাল অ্যানাটমি তার মধ্যে এটা কয়েক জায়গায় আছে, এক জায়গা না কয়েক জায়গায় আছে। The paralysis of the muscle of the leg, anterior compartment of the leg due to injury to the deep peroneal nerve result in loss of power of dorsiflexion. As a result, foot is plantar flexed. This is called foot drop. This is called foot drop.
এখন এই যে দেখো ফুট ড্রপ অন দ্য রাইট সাইড, এখানে দেখানো আছে যে এই আমরা জানি যে কমন পেরোনিয়াল নার্ভ, চলে যাই, আমরা জানি এই যে ফিবুলার নেকের এখান থেকে যে নার্ভটা এসে তারপরে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দেয়, সেই নার্ভটার নাম হলো কমন পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ। এবং আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যখন লাঠি দিয়ে একটা বাড়ি দিই, কারো পায়ে যখন লাঠি দিয়ে একটা বাড়ি দেই, তাহলে কিন্তু দেখা যায় যে হাঁটুর দুই পাশে বাড়ি দেওয়ার চেষ্টা করা হয় যখন পায়ে পিটানো হয়। তো লাঠির বাড়িটা যদি বাই চান্স এই নার্ভের উপর পড়ে, দুই পাশে যে নার্ভটা একদম এক্সপোজ অবস্থায় আছে, হ্যাঁ, নরমালি কিন্তু পায়ের ভিতরের দিকে আমরা বাড়ি দিতে পারি না, আমরা দুই পাশ থেকে লাঠির বাড়িটা যখন আঘাত করবো তখন দেখা যায় যে এই নার্ভের উপর, অথবা যখন আমরা উপর থেকে পড়ে যাই বা কোনো একটা মোটরসাইকেলের আঘাত লাগে, তখন এই পাশটায় আঘাত লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এটা হলো মোস্ট ভালনারেবল এরিয়া। এবং লোকেশনটা এরকম যে মাটি থেকে 1-1.5 হাত উপরে থাকে, লাঠির বাড়িটারি বা গাছ থেকে পড়লে এখানে আঘাত লাগতে পারে, অথবা যখন কোনো জাম্প দেয় বা অন্য সময় আঘাত লাগতে পারে। তাহলে এই সময় এই যে নার্ভ এখানে আছে, সেখানে আমরা নার্ভটা জানি কমন পেরোনিয়াল নার্ভ। ওইটা আবার পরে দুইটা ভাগে ভাগ হয়েছে, সুপারফিশিয়াল পেরোনিয়াল, ডিপ পেরোনিয়াল। তাহলে এই কমন পেরোনিয়াল নার্ভ বা ডিপ পেরোনিয়াল নার্ভ যদি এই এই পয়েন্টে অথবা এই পয়েন্টে কোনোভাবে যদি ইনজুরি হয় বাই চান্স, তাহলে এই এরিয়ার যে মাসেল গুলো আছে, এই যে ফ্রন্ট অফ দা লেগের যে মাসেল গুলো আছে, তারা সব প্যারালাইজড হয়ে যাবে, তারা সব প্যারালাইজড হয়ে যাবে। মাসেল যদি প্যারালাইজড হয়ে যায়, এই এরিয়ার মাসেল গুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে ছবি যে আঁকলাম সেখানে বুঝলাম যে অ্যান্ট্রিয়ার ইসে যে প্যারালাইসিস হয়, এই প্যারালাইসিস হলে ফুটটা ড্রপ হবে, ফুটটা ড্রপ হবে, এটাই বলে ফুট ড্রপ। ফুট ড্রপ মানে কি, ফুট ফুটটা প্লান্টার ফ্লেক্সড অবস্থায় থাকবে, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্টের এগেইনস্টে এখানে ফুটটা এভাবে নিচের দিকে নেমে থাকবে। এটার নামে কি বলছি আমরা, প্লান্টার ফ্লেক্স। এবং ডরসি ফ্লেকশন মুভমেন্ট আর হবে না। কেন হবে না? ফ্রন্ট অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলো প্যারালাইজড হয়ে গেছে। তাহলে হোয়াট ইজ ফুট ড্রপ? ফুট ড্রপ is a condition characterized by dropping of the forefoot or plantar flexed because of the loss of power of the dorsiflexion. এটা কোন নার্ভের ইনজুরির কারণে হতে পারে? কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি অর ডিপ পেরোনিয়াল নার্ভ ইনজুরি, দুইটা যে কোনো কারণে হতে পারে। মাসেল, যেসব মাসেল ডরসিফ্লেকশন করে তাদের নামগুলো একটু লিখতে হবে। তাহলে ফ্রন্টের যে 4টা মাসেল আছে সেগুলোর নাম লিখবা। এবং ও যেহেতু ওই মাসেল গুলো আর কাজ করতে পারতেছে না, ফলে প্যারালাইসিস হয় এবং ফুটটা নিচের দিকে নেমে থাকবে। এবং এই লোক হাঁটতে গেলে মানে ডান পাটা একটু বেশি তুলতে হবে, আর নাহলে তো পা আটকে যাবে। এবং একটু পরপর মানে ডান পা যখন আবার নিচের দিকে নামাবে, মনে হয় যেন সে মাটিতে একটা থাপড় দিছে পা দিয়ে, এরকম একটা মনে হবে। অর্থাৎ স্ল্যাপিং অফ দা ফুট হবে। অনেক সময় বাচ্চারা এরকম হাঁটে থপ থপ করে, ওরকম পাটা এরকম অনেক উপরে উঠে তারপর থপ করে আবার মাটিতে ফালাইতে হবে। এরপরে একটা
এক্সপ্লেনেটরি কোশ্চেন আছে যে টেন্ডন অফ দ্য পেরোনিয়াস লঙ্গাস, টেন্ডন অফ দ্য পেরোনিয়াস লঙ্গাস important role plays an important role in maintenance of the transverse arch. তো যদিও ট্রান্সভার্স আর্চটা ওইভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়ে না, যেহেতু এটা আছে একটু দেখাই দিই। পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস লঙ্গাস আমরা অলরেডি জানি যে এটা টিবুলার সাইড থেকে আসে, এবং এটা এই যে এইমাত্রই আমরা পড়ছি যে মিডিয়াল যে ম্যালিওলাস, সরি ল্যাটারাল যে ম্যালিওলাস তার পোস্টিরিয়র অ্যাসপেক্ট থেকে ঘুরে পায়ের নিচে চলে যায়। তো আমরা এখন একটু পায়ের নিচে তার পজিশনটা দেখি। দেখো মাসেলটা ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে আসছে পায়ের পাতায়, পায়ের পাতায় এসে তারপরে একদম এই মাথা থেকে ওই মাথা সে একদম এইভাবে আলটিমেটলি মিডিয়াল কিউনিফর্ম আর ফার্স্ট মেটাটার্সাল সেখানে গিয়ে ইনসারশন দিছে। অর্থাৎ সে একটা আড়াআড়ি একটা টাই বিম তৈরি করছে, অর্থাৎ সে ট্রান্সভার্স আর্চ, আমরা যে বলছি ট্রান্সভার্স আর্চ, সেটা মেইনটেনেন্সে হেল্প করছে। এইখান থেকে এই ফার্স্ট মেটাটার্সাল এবং এই পাশ থেকে আসছে এবং দুই মিলে এখানে একটা এরকম আর্চ তৈরিতে হেল্প করছে, একটা টাই বিমের মতো তৈরি করছে। তাহলে এইভাবে সে হেল্প করে ট্রান্সভার্স আর্চ মেইনটেনেন্সে। তাহলে এটা একটু জানিয়ে রাখলাম। ফিমোরাল হার্নিয়া ইজ মোর কমন ইন ফিমেল, এটা নিয়ে আলোচনা করছিলাম যে ফিমোরাল রিং ইজ ওয়াইডার ইন ফিমেল ডিউ টু গ্রেটার ওয়াইড অফ দ্য পেলভিস and femoral vessels in the female is narrower, যার কারণে ফিমোরাল হার্নিয়া ইজ মোর কমন ইন ফিমেল। এরপরে ভেরিকোজ ভেইনস ডেভেলপ ডিউরিং প্রলং স্ট্যান্ডিং। ভেরিকোজ ভেইন তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট সহকারে পড়াইছি যে ডাইলেশন অফ দ্য সুপারফিশিয়াল ভেইন অফ দ্য লোয়ার লিম্ব ডিউ টু ইনকম্পিটেন্স অফ দ্য ভালভ। সেটা পারফোরেটিং ভেইনের ভালভ হইতে পারে অথবা টার্মিনেশন অফ দ্য সুপারফিশিয়াল ভেইন যেখানে হয় সেখানকার ভেইনের ভালভের কারণে হইতে পারে। তো লং স্ট্যান্ডিং কন্ডিশনে এই ফুটের উপর হাই প্রেসার পড়ে, যার কারণে ভালভগুলো যা আছে তাদের মধ্যে তাদের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। সেটাকে আমরা এক কথায় বলি ইনকম্পিটেন্ট এন্ড ডিফেক্টিভ। they become incompetent and defective, যার কারণে ডিপ ভেইন থেকে সুপারফিশিয়াল ভেইনে ব্লাড চলে আসে, যেটা আসার কথা ছিল না। ফলে সুপারফিশিয়াল ভেইনগুলো ডাইলেটেড থাকে, ভেরিকোজ ডেভেলপ হয়। লেগ ভেইনস পজেস ভালভস, অ্যাকচুয়ালি সব জায়গার ভেইনেই ভালভ থাকে, লেগ ভেইনে সবচেয়ে বেশি থাকে। কেন থাকে বুঝতে পারতেছো যে ব্লাডটাকে আমরা একাধিক কলামে ভাগ করি, এবং যার কারণে লোয়ার কলাম মানে নিচে যেন প্রেসারটা বেশি না পড়ে, এই জন্য লেগ ভেইনে ভালভ থাকে। এবং ভেইনগুলোর ডিরেকশন হলো ইউনিডিরেকশনে, একদিকে যাবে, আপওয়ার্ডস যাবে লেগ থেকে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। অ্যাডাক্টর টিউবারকল ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। এবারে রিটেন কোশ্চেন আসছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো অ্যাডাক্টর টিউবারকল ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, এটা ভাইভা একদম কমন কোশ্চেন, এবার রিটেনও দিয়ে দিছে। তাহলে এটার ইম্পর্টেন্স কি কি? একটা হলো যে এখানে অ্যাডাক্টর ম্যাগনাসের ইনসারশন এই বরাবর এপিফেশিয়াল লাইন থেকে, এবং আচ্ছা কোশ্চেন জিজ্ঞেস করছে একজন, তাড়াতাড়ি হসপিটালে নিলে কি নার্ভ ইনজুরি ঠিক করা যায়? এটা হচ্ছে নার্ভের ইনজুরির এক্সটেনশনের উপর ডিপেন্ড করে। নার্ভ ফাইবার হলো পার্মানেন্ট সেলের পার্ট। আমাদের যে নিউরন গুলো সেগুলো পার্মানেন্ট সেল, একটা নষ্ট হয়ে গেলে আর ঠিক থাকে না। কিন্তু ফাইবার জোড়া লাগাইলেও খুব একটা আগের মতো কাজ করে না। যেগুলো ফাইবার ড্যামেজ হয়ে যায় সেগুলো পুরোপুরি ড্যামেজ, তবে কিছু আছে পার্শিয়াল ড্যামেজ অবস্থায় থাকার জন্য থাকলে ওইটা আবার হিলিং হয়। তো হসপিটালে নিলে যদি ওখানে কোনো প্রেসার ক্রিয়েট করা থাকে বা অন্য কোনো থাকে, তাহলে ওইটা ই করলে একটু সম্ভাবনা আছে কিছু ফিরে আসার। তবে নার্ভ ইনজুরি হলো পার্মানেন্ট ইনজুরি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়, এবং এই জন্যই দেখা যায় যে যারা স্ট্রোক করে তাদের আগের মতো আর চলতে ফিরতে পারে না, কিছুটা হিলিং হয় কিন্তু আগের মতো আর পারে না। অ্যাডাক্টর টিউবারকল আচ্ছা, তো এই যে এই পয়েন্টে যে টিউবারকলটা থাকে সেটাকে আমরা বলছি অ্যাডাক্টর
টিউবারকেল। অ্যাডাক্টর টিউবারকেলে এখানে আমরা একটা বলছি যে এখানে অ্যাডাক্টর ম্যাগনাস, আমরা যে একটা মাসেল বলছি, এইভাবে যে একটা মাসেল ছিল, অ্যাডাক্টর ম্যাগনাস, এটা আবার এরকম ছোট ছোট ছিদ্র ছিল যেখান থেকে এই দেয়, এবং আলটিমেটলি এখানে ছিল অ্যাডাক্টর হায়াটাস, লাস্ট যে গোল্লাটা দিলাম। তাহলে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের ইনসারশন, যদি ইনসারশন টোটালটা যদি আরো স্পেসিফিক বলতে চাও যে এই পয়েন্টে হলো অ্যাডাক্টর মাসেলের ইনসারশনের একদম লোয়েস্ট পয়েন্ট, অ্যাডাক্টর টিউবারকেল। এরপরে এপিফেসিয়াল লাইন অফ দা লোয়ার এন্ড অফ দা ফিমার, ইট পাসেস থ্রু দা টিউবারকেল। প্রত্যেকটা লং বোনে এপিফেসিয়াল লাইন থাকে, অর্থাৎ এই বরাবর আমি যদি কাটি, আচ্ছা আমি একটু দেখাই, একটা ছবি দেখে নিতে হয়। সাউন্ড বন্ধ হয়েছে, আচ্ছা ছবি কি আছে দেখি। আমরা এই ছবিতে দেখতেছি যে গ্রোয়িং লং বোন আর ম্যাচিউর লং বোন দুইটার মধ্যে একটু ডিফারেন্স দেখতেছি। তো গ্রোয়িং লং বোন থাকা অবস্থায় এপিফেসিয়াল প্লেট থাকে, এবং এপিফেসিয়াল প্লেট বরাবরই ওইখানেই বোনটা অ্যাকচুয়ালি লম্বায় বাড়তে থাকে, এবং এটা যখন ম্যাচিউর হয়ে যায় তখন সেটা হয় ম্যাচিউর লং বোন। তো গ্রোয়িং অবস্থায় যে প্লেটটা থাকে, গ্রোথ প্লেট বা এপিফেসিয়াল প্লেট, ওটাই পরবর্তীতে এপিফেসিয়াল লাইনে পরিণত হয়। তো এপিফেসিয়াল যেটা বলা হয়েছে যে এপিফেসিয়াল লাইন যে বরাবর থাকে সেখানেই থাকে অ্যাডাক্টর টিউবারকেল, সেখানেই থাকে কি অ্যাডাক্টর টিউবারকেল, এইটাই বলা হয়েছে। এবং এইটা বাচ্চাদের ক্ষেত্রে যদি থাকে অ্যাডাক্টর টিউবারকেল, যদি আমরা যদি একটা বোনস পাই এবং সেখানে যদি এরকম অ্যাডাক্টর টিউবারকেল থাকে, তাহলে আমরা বুঝবো যে সেখানে এপিফেসিয়াল লাইনটা, আমরা বুঝতে পারবো যে এই বরাবর এপিফেসিয়াল লাইন আছে এবং এটা একটা ভায়াবল বেবি ছিল। আরেকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, আমরা ইসে পড়ছিলাম অ্যাডাক্টর ম্যাগনাসের ওইখানে যে হায়াটাস থাকে,
সেখান থেকেই ফিমোরাল আর্টারিটা ঘুরে পপ্লিটিয়াল এরিয়া চলে যায়। তাহলে এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। তাহলে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক গুলো কি? একটা হলো অ্যাডাক্টর ম্যাগনাসের অ্যাটাচমেন্ট, লোয়েস্ট ইনসারশন পয়েন্ট, এরপরে হলো এপিফেশিয়াল লাইন পাসেস থ্রু দিস টিউবারকল, এরপরে হলো এটা মেডিকুলিক্যাল ইম্পর্টেন্স আছে এবং এই বরাবর যদি এপিফেশিয়াল লাইন থাকে তাহলে আমরা বুঝবো যে এপিফেশিয়াল লাইন যেহেতু অ্যাপিয়ার করছে, এপিফেশিয়াল প্লেট যেহেতু অ্যাপিয়ার করছে, এটা ভায়াবল বেবি ছিল। আর একটা ইম্পর্টেন্ট হলো এখান থেকে ফিমোরাল আর্টারিটা ঘুরে গিয়ে নাম নেয় পপ্লিটিয়াল আর্টারি। এই হলো এটা একটা টিউবারকেলের ইম্পর্টেন্ট পয়েন্টস। এরপরে একটা আছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ দ্য লোয়ার লিম্ব ইজ ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি। এইটা তোমাদের পড়াইছিলাম যে আপার লিম্ব এটা তোমাদেরকে এইভাবে বুঝেছিলাম যে আমাদের দুইটা লিম্বই প্রথমে এই যে সারফেসটা পামার সারফেসটা একটু মিডিয়ালি থাকে এরকম ধরতে পারো, এবং পরবর্তীতে আপার লিম্বে রোটেশন হয় এক্সটার্নালি বা ল্যাটারাল রোটেশন, আর লোয়ার লিম্বে রোটেশন হয় ইন্টারনালি। ফলে আপার লোয়ার লিম্বে কি হয়, এক্সটেন্সর যে সারফেসটা আছে সেটা সামনের দিকে থাকে। লোয়ার লিম্বের কিন্তু উল্টা, লোয়ার লিম্বে এই এরিয়ায় আমরা বলছি ফ্লেক্সর কম্পার্টমেন্ট, কিন্তু সরি আপার লিম্বে, আর লোয়ার লিম্বে এই এরিয়াটাকে আমরা বলছি এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তাহলে কেন লোয়ার লিম্বে এক্সটেন্সর কম্পার্টমেন্টটা সামনের দিকে থাকে? অ্যানসার কি হবে, 90 ডিগ্রি রোটেট হয়, আপার লিম্ব রোটেটস 90 ডিগ্রি ল্যাটারালি এন্ড লোয়ার লিম্ব রোটেটস 90 ডিগ্রি মিডিয়ালি, যার কারণে এক্সটেন্সর সারফেসটা সামনের দিকে চলে আসে। এরপরে একটা কোশ্চেন হলো why medial meniscus is injured during why medial meniscus injured more frequent, medial meniscus injury is more frequent than the lateral। এটা নিয়ে তোমাদের পড়াইছিলাম যে ল্যাটারাল মিডিয়াল মেনিসকাসটা টিবিএল যে লিগামেন্ট আছে সেটা দ্বারা একদম টাইটলি ফিক্সড থাকে, যার কারণে সেটা নড়াচড়া কম করে ল্যাটারাল মেনিসকাসটা নড়াচড়া করার সুযোগ পায়, ফলে মিডিয়াল মেনিসকাসটা বেশি ইনজুরি হয়। তাহলে এটা এইগুলো রাখতে হবে যে ফার্ম ফিক্সিটি উইথ টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট, গ্রেটার এক্সকারশন ডিউরিং রোটেটরি মুভমেন্টস, অর্থাৎ বেশি প্রেসার পড়ে রোটেটরি মুভমেন্টের সময়, and lateral meniscus is protected by the popliteus muscle। এই তিনটা পয়েন্ট। popliteus muscle is called unlocking muscle of the knee joint। এটা অলরেডি আজকে মনে হয় একজনে জিজ্ঞেস করছে যে popliteus muscle থেকে আনলকিং মাসেল বলা হয়। তাহলে এখানে আমাদের বইতে একটা চ্যাপ্টার আছে লকিং এন্ড আনলকিং মেকানিজম। লকিং এন্ড আনলকিং মেকানিজম কেন দরকার হয়, একটা জিনিস খেয়াল করো, আমরা যখন একদম সোজা হয়ে দাঁড়াই, একদম সোজা হয়ে যখন দাঁড়াই তখন যেটা হয় সেটা হলো যে আমাদের নি জয়েন্টটা, নিজেরাই খেয়াল করবা যে নি জয়েন্টটা মনে হয় যেন শক্ত হয়ে গেছে, নি জয়েন্টটা মনে হয় যেন শক্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি নি জয়েন্টটা লক করার প্রয়োজন হয় এই কারণে যে আমাদের নি জয়েন্টের উপর তো প্রচুর প্রেসার পড়তেছে, যদি লক না হয় আবার নি জয়েন্ট ভাঁজ হয়ে যাবে আমাদের উপরের বডির প্রেসারে। এই কারণে আমরা যখন একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে দাঁড়াই বা হাঁটা চলা করি তখন নি জয়েন্টটাকে লক করার প্রয়োজন হয়। এই লকিং প্রয়োজন হলো যে এমন ভাবে নি জয়েন্টটাকে আনা যে এটার উপর যেন বাইরের প্রেসার পড়লেও এটা যেন ফাঁকা না হয় তখন। তো এই লকিং মেকানিজমটা কখন হয়, একদম লেট এক্সটেনশন, অর্থাৎ আমাদের পা একদম স্ট্রেট করে ফেলে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনে এই লকিং অকার্স অ্যাজ এ মিডিয়াল রোটেশন অফ দ্য ফিমার ডিউরিং লেট স্টেজ অফ দ্য এক্সটেনশন। একদম যখন আমরা পা সোজা করে ফেলি তখন নিজেরাই খেয়াল করবো যে পায়ের হিপ জয়েন্ট একটু মিডিয়াল রোটেশন হয়েছে এবং
লেট এক্সটেনশন যখন হয় নি জয়েন্টে তখন এটা মেইনলি হয়। তো যখন কি বলে, যখন নি লকড হয় তখন এটা কমপ্লিটলি রিজিড থাকে, অর্থাৎ খুব শক্ত থাকে এবং অল দ্য লিগামেন্টস অফ দ্য জয়েন্ট আর টট, মানে একদম টাইটলি থাকে। এবং এই কন্ডিশনটা, এই যে লকিং মেকানিজম, এইটা অ্যাচিভ হয় এক্সটেন্সর মাসেল দ্বারা। তো এক্সটেন্সর মাসেল অফ দ্য থাই দ্বারা। তো থাই এক্সটেন্সর মাসেল আমরা বলছিলাম যে ফ্রন্ট অফ দ্য থাই যে মাসেল, তারাই হলো এক্সটেন্সর মাসেল ফর দ্য নি জয়েন্ট। এক্সটেন্সর মাসেলের নাম কি? কোয়াড্রিসেপস ফিমোরিস। তাহলে লকিং কার কাজ? কোয়াড্রিসেপস ফিমোরিসের কাজ। এখন এই অবস্থা থেকে আনলক করার জন্য, যেহেতু এখানে মিডিয়াল রোটেশন হয় ইসের থাই নি জয়েন্টে, চারটা একটা ছোট চার্ট আছে, এখানে আছে লকিং, আনলকিং, লকিং, স্ট্যান্ডিং ইন অ্যাটেনশন, একদম সোজা হয়ে দাঁড়ানো। এটা কাজটা কে করছে? ভাস্টাস মিডিয়ালিস বলছে, কিন্তু সবগুলো মাসেলই কাজ করে, মানে কোয়াড্রিসেপস ফিমোরিস বললেও সমস্যা নেই। আনলকিং এট ইজ, ওই কন্ডিশন থেকে একটু আনলক করতে হলে কোন মাসেল লাগবে? পপ্লিটিয়াস। তো আমরা এইমাত্র বলছিলাম যে লকিং করার জন্য দরকার হচ্ছে মিডিয়াল রোটেশন, তাহলে আনলকিং করার জন্য দরকার হবে ল্যাটারাল রোটেশন। তাহলে এই ইনিশিয়াল ফেজে আনলক, মানে লক করা অবস্থা থেকে পাটা আবার লুজ করার জন্য ইনিশিয়াল ফেজে আবার ফিমারটাকে একটু ল্যাটারাল রোটেশন করতে হয়। এবং এই আনলকিংটাই অ্যাচিভ হয় কোন মাসেল দ্বারা? পপ্লিটিয়াস মাসেল দ্বারা। এই জন্যই পপ্লিটিয়াস মাসেলকে বলা হয় আনলকিং মাসেল অফ দা নি জয়েন্ট। তাহলে আমাদের এই পয়েন্ট একটু মাথায় রাখতে হবে যে লকিং মাসেল কারা? কোয়াড্রিসেপস ফিমোরিস বলে দিও। ভাস্টাস মিডিয়ালিস বা দরকার নেই, কোয়াড্রিসেপস ফিমোরিস। আর আনলকিং মাসেল কে? পপ্লিটিয়াস। নেক্সট এক্সপ্লানেটরি কোশ্চেন, গ্লুটিয়াস ম্যাক্সিমাস ইজ সিলেক্টেড ফর দ্য ইন্ট্রামাসকুলার ইনজেকশন। এখানে একটু পয়েন্ট অ্যাড করতে হবে যে আপার আউটার কোয়াড্রেন্ট অফ গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কেন? ওইখানে কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে না। আদার কম্পার্টমেন্টে সাইটিক নার্ভ থাকে, সুপিরিয়র গ্লুটিয়াল, ইনফিরিয়র গ্লুটিয়াল, তারপরে হিপ জয়েন্ট, এগুলো এফেক্টেড হতে পারে। এই জন্য আপার আউটার কোয়াড্রেন্ট মোস্ট সেফ ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য। এরপরে একটা কোশ্চেন আছে, লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া ভায়োলেটস দ্য ল অফ ওসিফিকেশন। অলরেডি মাত্র আজকে পড়াইছি। এরপরে হ্যামস্ট্রিং মাসেলস আর সাপ্লাইড বাই টিবিয়াল নার্ভ। আচ্ছা, হ্যামস্ট্রিং মাসেল পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, ওইখান থেকে সাইটিক নার্ভ পাস করে এবং এরা সাপ্লাই হয় টিবিয়াল ব্রাঞ্চ অফ দা সাইটিক নার্ভ। এরপর অ্যাডাক্টর ম্যাগনাস ইজ ইনক্লুডেড অ্যামং দা হ্যামস্ট্রিং। অ্যাডাক্টর ম্যাগনাসকে কেন হ্যামস্ট্রিং মাসেল বলা হয়? যদিও এটা অ্যাডাক্টর কম্পার্টমেন্টে এটা কিছু পার্ট আছে। তাহলে এটার পয়েন্ট গুলো ওই যে কিছু চারটা পয়েন্ট যে ছিল, the ischial tuberosity origin, inserted in one of the bone of the leg, then supplied by tibial nerve and act as a flexor of the knee joint, extensor of the hip joint. এই যে চারটা পয়েন্ট যে আছে সেগুলো একটু জানতে হবে। তাহলে এক্সপ্লানেটরি কোশ্চেন এরকম কিন্তু আসে 2 থেকে 3টা। ইন্ট্রামাসকুলার ইনজেকশন। আচ্ছা, ইন্ট্রামাসকুলার ইনজেকশন আমরা যখন থাইতে দিব তখন ভাস্টাস ল্যাটারালিসে দিব, কারণ থাইয়ের মিডিয়াল সাইডই হলো ফিউমরাল ট্রায়াঙ্গেল, অ্যাডাক্টর ক্যানেল, এগুলো। আর যখন আমরা গ্লুটিয়াল মাসেলে দিব, গ্লুটিয়াল রিজিয়নে দিব, তখন দিব আপার আউটার কোয়াড্রেন্ট। ঠিক আছে? ওই যে কোশ্চেনটা এরকম আসছে, আপার আউটার কোয়াড্রেন্ট অফ গ্লুটিয়াল রিজিয়ন ইজ চুজেন ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন। তাহলে কেন দেব? কারণ ওইখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে না। আরেকটা এক্সপ্লানেটরি কোশ্চেন ছিল, why gluteus muscle is selected for intramuscular injection। তাহলে এখানে একটু অ্যাড করতে হবে যে this is the largest, thickest and most superficial muscle of the gluteal region and it possesses coarse muscle fasciculi। অর্থাৎ এখানে মাসেল ফাইবার গুলো ইন্টারকর্পোরেট থাকে, একটার সাথে আরেকটা ভিতরে থাকে, যার কারণে এখানে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিলে সবচেয়ে ভালোভাবে অ্যাবজর্পশন হয় এবং কাজ করতে পারে। That is why the great thickness of the muscle makes it ideal for the intramuscular injection. তাই ইন্ট্রামাসকুলার ইনজেকশন থাই এবং গ্লুটিয়াল রিজনে আমরা দেই। থাইয়ে দিলে আমরা দেব ল্যাটারাল অ্যাসপেক্টে, ভাস্টাস ল্যাটারালিসে, এবং যদি
গ্লুটিয়াল রিজিয়নে দেই তাহলে আপার আউটার কোয়াড্রেন্ট অফ দা গ্লুটিয়াল রিজিয়ন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এই সপ্তাহে তোমাদের কিছু কিছু আইটেম নেব, কি টপিকের উপর আইটেম নেব, কবে নেব আমি জানাইতে পারি, আজকে রাতে বা কালকের মধ্যে জানাই।